নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে। তো বন্ধুরা, আমি বিনন্দ প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহতেও আপনাদের জন্য নিয়ে এসেছি এক বেদনাদায়ক মর্মস্পর্শী প্রেমের কাহিনী। কিন্তু আমি কিভাবে মেনে নেব যে তুমি আমার আগে? না না, আমি পারবো না, কিছুতেই পারবো না। তাই আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার সামনে কোনোদিন আসবে না, কোনোদিনও না, কোনো যোগাযোগও রাখবে না। শুরু করছি গায়ত্রী সরদারের লেখনীতে আজকের কাহিনী, তবে কেন কাছে এলে। ছেলেটার শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছো? দিনের পর দিন কেমন জানি ভেঙে পড়ছে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি ওকে একটা বড় ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। রাঘবেন্দ্র বাবু মস্ত বড় ব্যবসায়ী। তার একমাত্র ছেলে সঞ্জীবন বর্মন গত কয়েক মাস ধরেই অসুখে ভুগছে। কোনো ডাক্তারই তার রোগ ধরতে পারছে না। তাই মায়াদেবী ও রাঘবেন্দ্রবাবু খুবই চিন্তায় আছেন। সঞ্জীবনের বয়স এখন ২৬ বছর। ইঞ্জিনিয়ারিং বিভাগে গোল্ড মেডেলিস্ট। পড়াশোনায় যেমন মেধাবী, খেলাধুলাতেও তেমনি পারদর্শী। দেখতে একজন সুপুরুষের মতো। লম্বা, ফর্সা, মাথা ভর্তি চুল, চোখ দুটি ভাসা ভাসা। কিন্তু এই সব নিয়ে সে যে খোলা আকাশে পাখির মতো উড়বে, স্বপ্ন দেখবে, তেমনটা সে করতে পারছে না। শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানোর সময় পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে যে তার হেপাটোসেলুলার কার্সিনোমা আছে, যেটার এখন অ্যাডভান্স স্টেজ। অর্থাৎ সে হয়তো আর কয়েক মাসই বাঁচবে। সঞ্জীবনও খবরটা শুনে একেবারে ভেঙে পড়েছে। তার কত স্বপ্ন, কত আশা, সব যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সারাদিন মন মরা হয়ে বাড়িতে বসে থাকে। ওদিকে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণায় তার মা বাবা যে কষ্ট পাচ্ছে, সেটাও সে আর দেখতে পারছে না। তাই একদিন সে তার বাবাকে ডেকে বলল, বাবা, তোমরা আমাকে খুব ভালোবাসো, তাই না? আমিও তোমাদেরকে খুব খুব ভালোবাসি। আর তাই আমি তোমাদের এই অবস্থায় দেখতে পাচ্ছি না। তুই এসব কথা কেন বলছিস? তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো। কেন কেন নিজেকে মিথ্যে আশা দিচ্ছ বাবা? তোমাদের চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে আমার মৃত্যুর ছাপ। প্রতি মুহূর্তে মনে করছো এই বোধহয় আমি আর এখানে থাকতে পারছি না বাবা। তাই আমি ঠিক করেছি এখান থেকে অনেক অনেক দূরে কোথাও গিয়ে থাকতে, যেখানে আমার এই রোগ সম্পর্কে কেউ কিচ্ছু জানবে না, কেউ আমাকে দয়ার চোখে দেখবে না। এই বলে সে বাড়ি ছেড়ে চলে আসলো তাদের শিলিগুড়ির ফার্ম হাউসে। এখানে সে একা থাকে। সময়ে সময়ে ডাক্তারের কাছে চিকিৎসাও করায়। এইভাবেই কাটছিল দিন। কিন্তু ঘরের চার দেয়ালের মধ্যে থাকতে তার আর ভালো লাগছিল না। তাই একদিন ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। গাছপালায় ঘেরা রাস্তা, তার দুই ধারে উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের গা বয়ে কুয়াশা বয়ে যাচ্ছে। চারদিকে পাখির কূজন। সুন্দর মনোরম পরিবেশ। গাড়িটা দাঁড় করিয়ে পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের জীবনের বিষণ্ণতাকে নিয়ে ভাবছিল আর কতদিন এইভাবে বসে বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ এলো, আই লাভ ইউ, আই লাভ ইউ। সঞ্জীবন পিছন ফিরে দেখল একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে হাতে একগোছা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার মুখে ছিল একটা মিষ্টি হাসি। সঞ্জীবন মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার পাশ কাটিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। তখন মেয়েটি আবার বলে উঠল, এইভাবে কিছু না বলে চলে যাচ্ছ যে? আমাকে পছন্দ হয়নি বুঝি? সঞ্জীবন তবুও তার কথার উত্তর না দিয়ে যেই গাড়িতে উঠতে যাবে, মেয়েটি আবার বলে উঠল, আচ্ছা, আমাকে পছন্দ হয়নি মানছি,
কিন্তু এই ফুলগুলো কি দোষ করেছে? এগুলোকে তো নিয়ে যান। সঞ্জীবন ভাবল মেয়েটি বোধহয় পাহাড় থেকে ফুল এনে এইভাবেই মানুষের কাছে বিক্রি করে। তাই সে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে ফুলগুলোকে তার হাতে করে ধরে নিল। সেটা হাতে নিতেই কি যেন একটা তার হাতে কামড়াতেই সে ফুলগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটি হা হা করে হাততালি দিয়ে হেসে উঠে সেখান থেকে দৌড়ে পালালো। সঞ্জীবন সেটা দেখে একটু অবাক হলো। আজ অনেকটা সময় সে বাইরে থাকায় শরীরটা একটু বেশি খারাপ লাগছে। তাই রাতে বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠেই সে ডাক্তারের কাছে পৌঁছে গেল। ডাক্তার দেখিয়ে বাইরে এসে একটা বেঞ্চে বসে ভাবছে আর খাতায় কবিতা লিখছে। অন্ধকার অন্তবিহীন বেদনার সাগরে চলেছি আমি একা, শুধু একা। আছে আপন, আছে পরিজন, আছে সবই। তবু জীবনের অন্তিমে কেন মনে হয় আমি বড় অসহায়, বড় একা, বড় একা। লিখতে লিখতে সে খেয়াল করল কে যেন একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল সেই মেয়েটি। সে একটু বিরক্তির সাথে উঠে বলল, তুমি? ও, আসলে সেদিন তুমি আমার প্রশ্নের উত্তরটা দিলে না তো, তাই ভাবলাম। সেদিন তুমি এই ফুলের মধ্যে কি রেখেছিলে? কোনো বিষাক্ত কীটপতঙ্গ? তুমি জানো না এই সমস্ত পাহাড়ি ফুলে কত রকমের বিষাক্ত কীটপতঙ্গ থাকে, যা একবার কোনো মানুষকে কামড়ালে তার জীবন পর্যন্ত যেতে পারে? আরে আরে থামো থামো, এত রাগ করছো কেন? আর সেদিন তো আমি এতে কয়েকটা পাহাড়ি পিঁপড়ে ছেড়ে রেখেছিলাম, আর ওগুলো তো সব আমার বন্ধু। কই, কেউ আমাকে তো কামড়ালো না। তোমাকে কেন যে কামড়ালো, বুঝলে, তোমাকে বোধহয় ওদের পছন্দ হয়নি, তাই ওরা কামড়েছে বলে মেয়েটা হা হা করে হাসতে লাগলো। তাকে ওভাবে হাসতে দেখে সঞ্জীবন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। একদিন সঞ্জীবন বাজারে কিছু কেনাকাটা করতে এসেছে। পাহাড়ের রাস্তার ধারে সব দোকান পাশারি। সে নিজের জন্য একটা মাফলার কিনছিল। হঠাৎই তার কানে এলো একটা কবিতা, যেটা সে লিখেছিল। চলেছি আমি একা, শুধু একা। কাছে গিয়ে দেখলো সেই মেয়েটি আবার একটা অন্য ছেলেকে সে একই ভাবে ফুল কেন দিচ্ছে। মনে হয় আমি বড় অসহায়, আমি বড় একা, বড় একা। সেটা দেখে সে খুব রেগে গিয়ে তার কাছে গিয়ে বলল, তোমার কি সত্যি কোনো লজ্জা নেই? এইভাবে যাকে তাকে যেখানে সেখানে এই সমস্ত কথা বলছো? এই যে দাদা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও একজন মিথ্যাবাদী। আপনি এখান থেকে চলুন। যেতে যেতে সঞ্জীবন তাকে জিজ্ঞাসা করে যে মেয়েটি কে, সে কি মেয়েটিকে চেনে? উত্তরে সে বলল, ওর নাম আঁখি, ও আমাদের সুশান্ত সেন ডাক্তারের মেয়ে। কথা বলতে বলতে তারা চলে যেতে লাগলো। ওদিকে আঁখি সঞ্জীবনের উপর প্রচণ্ড রেগে গেল। সেই দিন রাতেই সে পৌঁছে যায় সঞ্জীবনের বাড়ি। সঞ্জীবনের শরীরটা একটু অসুস্থ বোধ করায় সে বাড়ির দালানে চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। আঁখি একটা সাদা শাড়ি পরে চুলটা ছেড়ে দিয়ে তার সামনে সে দাঁড়িয়ে থাকে। আচমকা সঞ্জীবন চোখ খুলতেই সে তাকে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওভাবে তাকে ভয় পেতে দেখে আঁখি হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে গেল। আবার একদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লোকজনের সামনে সে বলল, তুমি না আমাকে বলেছিলে আমাকে খুব ভালোবাসো আর আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে, কিন্তু এখন কেন তুমি এসব অস্বীকার করছো? বলে কাঁদতে লাগলো। তার কান্না দেখে লোক জড়ো হয়ে গেল। সঞ্জীবনকে সবাই মিলে কত প্রশ্ন করতে লাগলো, কত খারাপ খারাপ কথা বলতে লাগলো। এসব দেখে সঞ্জীবন প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। খুব রেগে থাকায় সে বাড়িতে এসেও স্থির থাকতে পারছিল না, তাই সোজা চলে গেল আঁখির বাড়িতে। সেখানে গিয়ে তাকে জোর করে তুলে নিয়ে এসে আটকে রাখে পাহাড়ের উঁচুতে একটা কাঠের তৈরি ঘরে। পরদিন সকালে সে মর্নিং ওয়াকে বেরোয়। হাঁটতে হাঁটতে সে ভাবতে থাকে
যে এবার আর কেউ তাকে বিরক্ত করবে না, এবার সে শান্তিতে থাকতে পারবে। এইসব ভাবতে ভাবতে হেঁটে কিছু দূর যেতেই সে দেখতে পেল রাস্তার মাঝখানে এক ভিড় জমেছে। ব্যাপারটা কি হয়েছে সেটা জানার জন্য সে এগিয়ে গেল সেই ভিড়ের কাছে। কি হয়েছে? কাল রাত থেকেই সুশান্ত ডাক্তারবাবুর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চারিদিকে সবাই খুব খোঁজাখুঁজি করছি। ডাক্তারবাবুও খুব চিন্তার মধ্যে আছেন। ও যা মেয়ে, ওকে না খুঁজে পাওয়াই ভালো। কি বলছেন কি আপনি? আপনি কি জানেন আখি কত বড় রোগের সঙ্গে লড়াই করছে? ও তো আর কয়েকদিনের অতিথি মাত্র, হয়তো আর কয়েক মাসেই বাঁচবে। আর তাই তো আমরা ওর সব দুষ্টুমি বদমাইশি সব মুখ বুঝে সহ্য করি। আখির বাবা একজন বড় ডাক্তার হওয়ার সত্ত্বেও ওকে বাঁচাতে পারছে না। এই সমস্ত কথা শুনে সঞ্জীবনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে মনে ভাবে সে এত বড় একটা ভুল কিভাবে করতে পারে। সে তাড়াতাড়ি ছুটল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল আখিকে আনতে। যেতে যেতে সে ভাবতে থাকে কিভাবে একজন নিজের মৃত্যুর কথা জানতে পেরেও এতটা হাসি খুশি থাকতে পারে, এতটা জীবন্ত কিভাবে হতে পারে, যেখানে সে নিজে তার সামনে এগিয়ে আসা মৃত্যুর দিনকে প্রতি পদে পদে অনুভব করে বিষণ্ণ, বিদীর্ণ ও ত্রাসের মধ্যে দিন কাটায়। সে দ্রুত গাড়ি চালাতে লাগলো। সেখানে পৌঁছে গিয়ে সে দেখে আখি ঠান্ডায় গোটোসোটো হয়ে মেঝেতে শুয়ে আছে। আখিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সঞ্জীবন দৌড়ে গিয়ে তার গায়ের চাদরটা আখিকে পরিয়ে দেয়। তারা হাত পা ঘষতে লাগে। এসব করেও যখন আখি চোখ খুলছিল না, তখন সে হতাশ হয়ে পড়ল। বসে বসে কাঁদতে আরম্ভ করল। তার কান্নার শব্দ এবং চোখ থেকে নেমে আসা জলের ফোঁটা যখন আখির মুখের ওপর পড়ে, তখন সে তার চোখ খুলে তাকায়। আখির চোখ মেলা দেখে সঞ্জীবন তাকে টেনে তুলে নিয়ে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে। তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নিয়ে তার বাবার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সে আখির বাবার কাছে সবটা খুলে বলে যে কেন সে এরকম কাজ করেছে এবং তার জন্যে সে খুবই অনুতপ্ত। আর তার সঙ্গে এটাও জানতে পারে যে আখি গ্লিওবাস্টোমা রোগে ভুগছে, আর যে রোগের চিকিৎসায় লাখে একজন বাঁচে। আর তার বাবা এত বড় একজন ডাক্তার হওয়া সত্ত্বেও চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে। পরদিন সকালে সঞ্জীবন পৌঁছে যায় আখির বাড়িতে তার করা কাজের জন্য ক্ষমা চাইতে। গিয়ে দেখে আখি তার ফুলের বাগানে জল দিচ্ছে। আখি তাকে দেখতে পেয়েই হেসে বলে উঠল, কি ব্যাপার, আজ বুঝি আমাকে আবার তুলে নিয়ে যেতে এসেছো? এবার কিন্তু ওই নোংরা কাঠের ঘরে নিয়ে যাবে না, এবার একটা পরিষ্কার সুন্দর জায়গায় নিয়ে যাবে। সঞ্জীবন আখির দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে আখি ফের বলে উঠল, কি ব্যাপারটা কি বলো তো? ওভাবে তাকিয়ে কি দেখছো? আচ্ছা, তুমি কি তোমার এই রোগ সম্পর্কে জানো? জানবো না কেন? এই সব কিছু জানার পরেও তুমি এতটা হালকাভাবে নিশ্চিন্তে আছো কিভাবে? দেখো, এ তো খুব সহজ ব্যাপার। একদিন তোমাকে মরতে হবে, আমার বাবাকেও মরতে হবে, আর এই গাছপালা পশু পাখি সবাইকেই মরতে হবে। তেমনি আমিও একদিন মরে যাব। শুধু তফাৎটা এই যে ওরা কিছুদিন পরে মরবে আর আমি কিছুদিন আগে। এই জীবনে আমাকে 50 বছর বাঁচার কথা ছিল, আর সেই জীবনটাকে আমি 5 বছরের মধ্যেই বেঁচে নিচ্ছি। আর ভবিষ্যতের কথা কেই বা জানে বলো? তাই বর্তমানে খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো। আমি তো তাই করি, তুমিও তাই করো। বলে আখি সেখান থেকে চলে গেল। আখির কথাগুলো শুনে সঞ্জীবন যেন নতুন জীবন ফিরে পেল। ছুটতে লাগলো খোলা আকাশের নিচে, বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলো। এখন আখি সকল দুষ্টুমির সাথী হলো সঞ্জীবন। দুজনের মধ্যে গড়ে উঠতে লাগলো এক মিষ্টি মধুর সম্পর্ক। আখি ধীরে ধীরে সঞ্জীবনকে ভালোবাসতে শুরু করলো। একদিন তারা দুজনে নদীর ঘাটে বসে আছে। কাছে পড়ে থাকা ছোট ছোট পাথরের টুকরোগুলোকে জলের মধ্যে ছুটছে।
আঁখি লুকিয়ে লুকিয়ে আর চোখে সঞ্জীবনকে দেখছে। সঞ্জীবন সেটা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আজ হঠাৎ এত চুপচাপ? এমনি সময় তো চুপ করতে বললেও চুপ করো না। মাথার মধ্যে আবার কি দুষ্টু বুদ্ধি আটা হচ্ছে? আমাকে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি বলতে চাইছিলাম যে দেখো, আগে তো তুমি আমাকে সহ্য করতে পারতে না, পছন্দও করতে না, কিন্তু এখন আমরা অনেকটাই সময় একসঙ্গে থাকি, কত মজা করি, কত আনন্দ করি। তাই জানতে চাইছিলাম যে এখন আমাকে তোমার কেমন লাগে। আঁখির কথা শুনে সঞ্জীবন তার দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে আঁখি বলল, কি হয়েছে, কি ভাবছো? ভাবছি তোমার আজ হয়েছেটা কি? আজ সকাল থেকে বড্ড চুপচাপ আছো, কোনো দুষ্টুমিও করছো না, আবার তার উপর এই রকম প্রশ্ন। তোমার শরীর ঠিক আছে তো? সঞ্জীবন তার হাতটা যেই তার কপালে ঠেকাতে যাবে, তখন আঁখি তার হাতটা সরিয়ে দিয়ে বলল, আমার শরীর একদম ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, যাও। এই বলে রাগ করে তার থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। তাকে ওভাবে রাখতে দেখে সঞ্জীবন তার সামনে গিয়ে বলল, তোমার সাথে আমার দেখা হওয়া এটা আমার কাছে ভগবানের একটা আশীর্বাদ। তোমাকে দেখেই আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি, এই জীবনটা আবার নতুন করে উপভোগ করছি। তুমি হলে এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী একজন মেয়ে। বেঁচে থাকার জন্য যার কাছে আছে এক অসাধারণ মন্ত্র, আছে একটা বিশাল হৃদয়, আর যেখানে রয়েছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর তার সঙ্গে রয়েছে এই মাথায় এতটুকু পরিমাণে পাগলামি, একটু দুষ্ট বুদ্ধি, আর নাকের উপরে এত পরিমাণে রাগ। বলে হাসতে হাসতে সে তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে নদীর দিকে তাকিয়ে থেকে তার হাতে থাকা ঢিলগুলো ছুটতে লাগলো নদীর মধ্যে। সঞ্জীবনের কথাগুলো শুনে আঁখি এতক্ষণ অবাক হয়েছিল। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলে সে হঠাৎ তাকে বলে উঠল, আই লাভ ইউ। সঞ্জীবন বিস্ময়ের সাথে ঘুরে তাকালো আর বলল, আবার তোমার দুষ্টুমি শুরু হয়ে গেল? আজ এতটুকুই থাক, সন্ধে হয়ে এলো প্রায়, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমি মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। সঞ্জীবন বিস্ময়ের সাথে ঘুরে তাকালো। কবে, কিভাবে মনের মধ্যে তোমার জন্যে একটা জায়গা গড়ে উঠেছে তা আমি নিজেও জানি না। আমার কাছে আর যতটা সময় আছে তার প্রতিটা মুহূর্ত আমি তোমার সঙ্গে। তার কথা পুরোটা না শুনেই সঞ্জীবন সেখান থেকে চলে গেল। 3 দিন হয়ে গেল সঞ্জীবন আঁখির সাথে দেখা করছে না। এদিকে আঁখি বিচলিত হয়ে উঠল। সে আর থাকতে না পেরে সোজা পৌঁছে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে দেখে সে একটা সাদা শাল পরে বাইরে চেয়ারে বসে খাতায় কি যেন লিখছে। আঁখি গিয়ে তার সামনে দাঁড়াতে সে একটু অস্বস্তিতে পড়ে গেল। সে বলল, তুমি এখন এখানে? সেদিন তুমি আমার কথার উত্তর না দিয়ে ওখান থেকে ওভাবে চলে এলে কেন? না তেমন কিছু নয়, এমনি। এমনি এমনি চলে এলে? আর এমনি কি হলো যে 3 দিন ধরে দেখা করছো না? তুমি জানো এই 3টে দিন আমি কতটা অস্বস্তির মধ্যে কাটিয়েছি? শুধু মনে মনে ভেবেছি আমি কিছু ভুল করে ফেললাম না তো? না না, তুমি কিছুই ভুল বলনি। যেটা তোমার মনের অনুভূতি তুমি সেটাই আমাকে বলেছ। কিন্তু আমি কিন্তু তুমি কি? তুমি কি আমাকে পছন্দ করো না? না মানে ঠিক তা নয়, তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার যে অন্য। ও, আমি ঠিকই ভেবেছিলাম তুমি অন্য কাউকে ভালোবাসো না। কি সব উল্টোপাল্টা বলছো? আমার জীবনে অন্য কেউ নেই। তাহলে আমাকে ভালোবাসতে দোষ কোথায়? না, আমি সেটা পারবো না। কেন? আমি আর বেশি দিন বাঁচবো না তাই? সঞ্জীবন দ্রুত এগিয়ে এসে আঁখিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সে তার দুটো হাত আঁখির গালে দিয়ে বলল, ভগবান করুন সেই দিনটা যেন আমার পরে আসে। আর রইল বাকি ভালোবাসার কথা। তাই আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, আমি শুধু তোমাকে কেন, অন্য কাউকেই ভালোবাসতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে গেল।
কয়েকদিন ধরেই সুশান্তবাবু লক্ষ্য করছেন আঁখি কেমন যেন একটা চুপচাপ থাকে। তার মধ্যে সেই চঞ্চলতা বা উচ্ছলতা কিছুই নেই। আঁখি জানালার ধারে বসে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার বাবা অর্থাৎ সুশান্তবাবু কাছে গিয়ে তাকে ডাকায় সে দেখল আঁখির চোখে জল ভর্তি। সে বাবাকে দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে, তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, তুমি আমাকে সুস্থ করে তুলতে পারবে না বাবা? যে করেই হোক আমাকে তুমি সুস্থ করতে পারবে না? আমি এখন মরতে চাই না বাবা, আমি এখন মরতে চাই না, আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই। মেয়েকে বাঁচানোর আশায় সুশান্তবাবু বিদেশে বড় বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করছেন, একাধিক পরামর্শ নিচ্ছেন। তার প্রচেষ্টায় আমেরিকার এক বিখ্যাত ব্রেন সার্জন আঁখির অপারেশন করেন এবং অপারেশন সাকসেসফুলও হয়। আঁখি এখন তার বাবার হাসপাতালে থেকে চিকিৎসা করাচ্ছে। মনে তার খুশি ধরছে না। এখন সে পুরোপুরি সুস্থ হতে চলেছে। এবার সে সঞ্জীবনকে এই খবরটা জানালে সে নিশ্চয়ই খুব খুশি হবে আর তাকে আপনও করে নেবে। এসব কথা চিন্তা করতে করতে সে তার বাবার চেম্বার ঘুরে ঘুরে একটা একটা করে রোগীর ফাইল দেখছিল। হঠাৎই তার হাতে একটা ফাইল এসে পড়ল, যেটাতে নাম লেখা আছে সঞ্জীবনের। সেটা দেখে সে ভয়ে আঁতকে উঠল। ভয়ে ভয়ে ফাইলটা খুলল আর সেখানে যা লেখা আছে তা দেখে তার মাথা যেন ঘুরে গেল। সে সেটাকে নিয়ে দৌড়ে গেল তার বাবার কাছে। ফাইলটা বাবাকে দেখাতেই বাবা বলে উঠল, বেচারা ছেলেটি বড়ই কষ্ট পাচ্ছে। হেপাটোসেলুলার কার্সিনোমার লাস্ট স্টেজ চলছে, আর এর চিকিৎসা করেও সঞ্জীবনের কোনো লাভ হচ্ছে না। ও আর কয়েক মাসেরই অতিথি। কথাগুলো শুনে সে আর এক মুহূর্ত দেরি করল না। সে সোজা চলে গেল সঞ্জীবনের কাছে। সেখানে পৌঁছে সে তাকে রাগের সাথে চিৎকার করে ডাকতে লাগলো। তার ডাক শুনে গায়ে একটা শাল জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো সঞ্জীবন। আঁখি দেখল তার গালে দাড়ি ভর্তি, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা কেমন শুকিয়ে গেছে। এসব দেখে সে তার চোখের জল আটকে রাখতে পারল না, কিন্তু প্রচণ্ড রেগে থাকায় সে তার কাছে গিয়ে তাকে একটা ধাক্কা মারল আর বলল, কেন তুমি আমার কাছ থেকে আজ পর্যন্ত এটা লুকিয়ে রাখলে বলো? কেন লুকিয়ে রাখলে? কেন তুমি আমাকে আগে বলনি যে তোমার এত বড় অসুখ রয়েছে? কেন বলনি বলো? হ্যাঁ কেন? কারণ এটা বলে আমি কারোর করুণার পাত্র হতে চাইনি, তাই। তাই বলে তুমি আমাকেও এই কথাটা বলবে না? জানলে কি হতো? হ্যাঁ কি হতো? তুমি তো একদিন বলেছিলে এই পৃথিবীতে সবাইকে একদিন মরতে হবে। এই গাছ, পশু, পাখি সবাই একদিন মরে যাবে। ঠিক তেমনি আমি একদিন মরে যাব। এই গাছপালা, পশু পাখি থাকলো কি থাকলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আর আমি কিভাবে মেনে নেব যে তুমি জানো, যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেই দিন থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি শুধু তোমার দীর্ঘ জীবনের জন্য, শুধু তোমার সঙ্গে একসঙ্গে জীবন কাটাবো বলে, আর নিজেকেও বাঁচিয়ে দেওয়ার জন্য। আর তুমি জানো, এখন আমি পুরোপুরি সুস্থ। তার সুস্থতার কথা শুনে সঞ্জীবন আঁখিকে জড়িয়ে ধরল আর বলল, যেদিন তোমার থেকে জীবনে বেঁচে থাকার এই সহজ উপায় জেনেছিলাম, সেই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমার এই অনিশ্চয়তার জীবনের সঙ্গে তোমাকে আর জড়াতে চাইনি, তাই আমি তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু আজ বলছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি কিভাবে মেনে নেব যে তুমি আমার আগে? না না, আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই পারবো না। তাই আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার সামনে কোনো দিন আসবে না, কোনো দিনও না, কোনো যোগাযোগও রাখবে না, কোনো যোগাযোগও রাখবে না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষই ভালোবাসে, যার মধ্যে কারো কারো ভালোবাসা অতি সম্মান, মর্যাদা ও গৌরবের সাথে স্বীকৃতি পায়। আবার কারো কারো ভালোবাসা এই সমাজের জাত পাত, উঁচু নিচু, ধনী দরিদ্রের বেড়াজালে
সম্পূর্ণতা লাভ করতে পারে না, কিন্তু এখানে আঁখি ও সঞ্জীবনের এই ভালোবাসা যেন এক বেদনাদায়ক মর্মস্পর্শী ভালোবাসা, যে ভালোবাসা এক অন্য মাধুর্যে পরিপূর্ণ। আজ 2 বছর হয়ে গেল আঁখি ও সঞ্জীবনের মধ্যে কোনো যোগাযোগ নেই। সঞ্জীবন এখনো বেঁচে আছে কিনা তাও আমরা জানি না, কিন্তু আঁখির মনের মধ্যে আজও বেঁচে আছে সঞ্জীবন। তো বন্ধুরা, কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি এরকম কাহিনী আরও শোনার ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।